আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করেছিলাম তখন কতগুলো ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করেছিলাম? হুম। কারো কি মনে নাই? নো ওয়ান ক্যান রিকগনাইজ। আচ্ছা, আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস বলেছিলাম তখন আমরা দেখেছি যে আমাদের সংবিধানের আর্টিকেল বেসিক্যালি 27 থেকে 44, এখানে টোটাল 18টা ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হচ্ছে। ঠিক আছে। এবং আমরা এও জেনেছি যে এই আউট অফ 18 ফান্ডামেন্টাল রাইটস, all the citizens of Bangladesh enjoys these rights. Out of 18 fundamental rights, 5 fundamental rights are enjoyed by citizen and non-citizen as non-citizens. For example, if any foreigner come to Bangladesh and he stays in Bangladesh, then he enjoys 5 fundamental rights like right to life, right to liberty, right to protection of law. অর্থাৎ স্যার, সে বাংলাদেশে আসছে। হ্যালো। স্লাইড শেয়ার হচ্ছে না স্যার, না, একটু আমি আসছে। স্লাইড দেখাচ্ছি না, আমি গত ক্লাসের একটু রিক্যাপ করা। ঠিক আছে, আমাদের একটা লম্বা সময় চলে গেছে তো সেই জন্য একটু বলছিলাম যে আমরা সেই গেছি, মনে করেন একজন ফরেনার বাংলাদেশে আসলো, দেন হি উইল এনজয় 5 ফান্ডামেন্টাল রাইটস, বাট হি ক্যান নট ভোট ইন দ্য ইলেকশন, হি ক্যান নট participate in any trade union, or he cannot join in any political party. He cannot acquire any property, but his life, liberty, and right to protection of law, সেগুলা সে এনজয় করবে। ইকুয়ালিটি বিফোর দ্য ল, সেগুলা সে এনজয় করতে পারবে। অর্থাৎ তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা যাবে না। তাকে যদি কোনো কারণে তাকে ধরা হয়, তাহলে কি সে আইনে আশ্রয় লাভের তার অধিকার থাকবে। কেউ যদি তার রাইটস ভায়োলেট করে, দেন হি ক্যান গো টু দ্য কোর্ট। কিন্তু একজন নাগরিক, অর্থাৎ আমরা যারা বাঙালি মানে বাংলাদেশী নাগরিক, আমরা এই সবগুলি রাইটস এনজয় করতে পারি। আচ্ছা, এখন এইটা আবার কি করা হয়েছে, আর্টিকেল 44 এবং আর্টিকেল 102, এই দুইটা দিয়ে এগুলা কি করা হয়েছে, আবার এনশিওর করা হয়েছে। অর্থাৎ কেউ মানে যখন কারো ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হবে, দেন তিনি কি করতে পারবেন, তিনি হাইকোর্টে যেতে পারবেন। কিপ ইন মাইন্ড, আমাদের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হলে আমরা কিন্তু যাবো কোথায়, হাইকোর্টে, নট লোয়ার কোর্টে। তো আমরা সেদিন দেখেছিলাম যে হাইকোর্টের কয় ধরনের রিট জুরিসডিকশন আছে, 5 ধরনের। সবাই 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 দেখি ভুলে গেছেন আপনারা, তাহলে আমি এত সেই দিন এতক্ষণ বললাম, এত পড়াইলাম, কেউ তো কিছু বলতে পারতেছেন না। হুম। যে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হলে আমাদের 5 ধরনের রিট আছে, সেগুলোকে আমরা করি, যেমন রিট অফ প্রহিবিশন, ম্যান্ডামাস, সার্সিয়ারাই, কোয়ারেন্টো, আরেকটা কি, habeas corpus. হুম, Habeas corpus. habeas corpus. কর্পাস। থ্যাংক ইউ। তাহলে এই যে আমরা 5টা কি অধিকার আমরা ভোগ করে থাকি, মানে আমরা 5 ধরনের রিট জুরিসডিকশন আছে আমাদের হাইকোর্টে, দেন আমরা এটার 5টার যে কোনো গ্রাউন্ডে কি করতে পারি, মামলা করতে পারি, রিট দায়ের করতে পারি। ঠিক আছে। এবং এই রিট দায়েরের মাধ্যমে কি করি, আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলাকে প্রোটেকশন দিতে পারি। ফর এক্সাম্পল, আপনাকে বিনা কারণে গ্রেপ্তার করা হলো, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে যে কেউ নাকি আপনার পক্ষ হয়ে রিট করতে পারে যে তাকে কোন কারণে গ্রেপ্তার করা হলো, সেই কারণ দর্শা। ঠিক আছে। এই যে দেখেন না আপনারা, রিসেন্টলি আমাদের একজন মডেল কে গ্রেপ্তার করা হয়েছিল। ঠিক আছে, এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলতেছে না আমাদের সোশ্যাল মিডিয়ায়, যে তাকে কেন মানে ওই আইনের আওতায় গ্রেপ্তার করা হলো। সো এইগুলা নিয়ে কি করে, যে আমরা যখন আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হয়, তখন
যিনি ভিকটিম তিনি নিজেও কি করতে পারেন, রিট দায়ের করতে পারেন, অথবা অন বিহাফ অফ দ্য ভিকটিম এনি পার্সন ক্যান গো টু দ্য হাই কোর্ট। সো এইভাবে আমাদের কি করা হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস গুলি প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আমাদের যে মানে মৌলিক অধিকারের কথাগুলি বলা হয়েছে সেগুলা কিভাবে গ্যারান্টি দেওয়া হয়েছে, দেন ইউর অ্যান্সার উইল বি যে ইন আওয়ার কনস্টিটিউশন পার্ট 3 contains 18 fundamental rights, and whenever these rights, any of the fundamental rights is violated, then he can go to high court division and can file a writ petition। ঠিক আছে, আর সেখানে কি করে তখন আদালত অর্ডার দেয় কিভাবে তার রাইটসটাকে প্রোটেকশন দেওয়া হয়। তো এই ছিল আমাদের সংবিধান। আর এর আগে তো আমরা সোর্স অফ ল পড়েছি। ঠিক আছে, আজকে আপনাদের কাছে এটা একটু লম্বা চড়া আছে, যে এটা লাগবে কয়েকটা ক্লাস। আমরা আজকে শুরু করব কন্ট্রাক্ট অ্যাক্ট। ঠিক আছে, আমরা আজকে শুরু করব কন্ট্রাক্ট অ্যাক্ট দিয়ে। তো আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ব্যাকগ্রাউন্ড যতদূর আমার মনে আছে আপনারা অধিকাংশই হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড। সো আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা আমাদের মানে বাংলাদেশের যে চুক্তি আইন বা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সাল এটা নিশ্চয়ই পড়েছেন। তো আজকে আমরা সেই চুক্তি আইনের বিভিন্ন দিকগুলো দেখব। আবারও সেই একই কথা, সেটা হচ্ছে আপনাদের যেহেতু মানে মডিউলটা সিলেক্টিভ, সো এখানে হয়তো সবকিছুই আসবে না। এখানে যে সমস্ত বিষয়গুলি আপনাদের মডিউলে উল্লেখ করা হয়েছে আমি সেগুলোকে নিয়ে আলোকপাত করব। তারপরে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে, ইউ আর এট লিবার্টি। তো প্রথমে আমরা, ঠিক আছে এ পর্যন্ত আরো ওকে? জি স্যার, ঠিক আছে। ওকে, চুক্তি আছে। আপনাদের কেউ একজন বলেন তো, সবাই তো পড়াশোনা করে আসছেন, হোয়াট ইজ কন্ট্রাক্ট? এবং আপনারা প্রতিনিয়ত করেন এগুলো হয়তো। হোয়াট ইজ কন্ট্রাক্ট বলেন? Verbal or written agreement between two or more parties হুম হুম to some. সরি, একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না কেমন যেন। A verbal or written agreement between two or more parties for any particular purpose. পার্টিকুলার পারপাস। ওকে ফাইন, ভেরি গুড। এনিওয়ান টু অ্যাড সামথিং? স্যার এখানে যে অফারটা ভ্যালিড হতে হবে এবং অ্যাকসেপ্টেন্স অফার ভ্যালিড অফার থাকতে হবে, অফারটা ভ্যালিড হতে হবে এবং অ্যাকসেপ্টেড হতে হবে। আচ্ছা, গুড। এনিথিং এলস that someone can add? হ্যালো স্যার জি। লিগ্যালি অ্যাকসেপ্টেবল হইতে হবে এরকম কিছু। লিগ্যালি লিগালি আপনি কাছাকাছি গিয়েছেন, আসলে শব্দটা অ্যাকসেপ্টেবল না, ওটাকে বলি আমরা লিগালি এনফোর্সেবল। ঠিক আছে, এটা হচ্ছে স্যার দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে এমন একটি সমঝোতা যা আইন দ্বারা সিদ্ধ আর কি, এরকম বোঝায়, হুম 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 বা আইন and দ্বারা which is enforceable by law। তো আজকে আমরা এটাই দেখবো। তো প্রথমে যেটা ওই যে আপনাদেরকে যে প্রশ্নটা করলাম, আমাদের যে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেখানে সেকশন 2 তার ক্লজ এইচ সেখানে বলে দিচ্ছে কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট। এই যেটা ইজ অ্যান এগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। অর্থাৎ কন্ট্রাক্টটা হচ্ছে এমন কোন এগ্রিমেন্ট যেটা এনফোর্সেবল। ঠিক আছে, তাহলে এখন তাহলে কন্ট্রাক্ট হতে গেলে তাকে কি কি মানে ইয়ে করতে হবে? প্রথমত চুক্তিটা এগ্রিমেন্ট হবে। ঠিক আছে, ইট মাস্ট বি এন এগ্রিমেন্ট এন্ড দ্যাট এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল। আর এগ্রিমেন্ট কি সেখানে বলতেছে, an agreement comes into existence whenever one or more persons proposes to want to do or not to do। ঠিক আছে, every promise and
every set of promises forming the consideration for each other is an agreement. আচ্ছা, এখানে যেটা হয়েছে যে আমরা বলতেছি a contract is an agreement. প্লিজ আপনারা কিন্তু একটু মানে মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। প্রথমে বলতেছে কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট, অর্থাৎ কন্ট্রাক্ট হচ্ছে কি একটি এগ্রিমেন্ট। তার 2 নম্বর শর্ত কি, ইট ইজ এনফোর্সেবল বাই ল। তাহলে আমরা সহজ ভাষায় দুটো জিনিস পেয়ে গেলাম, একটা কন্ট্রাক্ট হতে গেলে তাকে একটা এগ্রিমেন্ট হওয়া লাগবে। The contract সেই- between two or more parties. হ্যাঁ, Between কন্ট্রাক্ট তো অবশ্যই, আমি তো ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট করা যাবেই না, দ্যাট মাস্ট বি বিটুইন অ্যাটলিস্ট টু। তো এখানে কি প্রথমত তাহলে আমার একটা এগ্রিমেন্ট থাকা লাগবে, এগ্রিমেন্ট হতে গেলেই সেখানে কি পক্ষ থাকা লাগবে, একাধিক পক্ষ থাকতে হবে এবং সেটা এনফোর্সেবল হতে হবে। এখন হোয়াট ইজ এগ্রিমেন্ট, এগেইন দ্য কোশ্চেন, হোয়াট ইজ এগ্রিমেন্ট? এগ্রিমেন্ট হচ্ছে কি, আমি কি করলাম, আপনার কাছে কোনো কিছু করার প্রতিশ্রুতি দিলাম, প্রপোজেস। আমি প্রস্তাব দিলাম যে আমি আপনার কাছে আমার ফ্ল্যাটটি বিক্রি করব, আপনি যদি আমাকে এই ফ্ল্যাট বাবদ 1 কোটি টাকা দেন। ঠিক আছে, তো এই যে, এবং উনি কি হইলো, ওটা সম্মত হইল যে ঠিক আছে আমি আপনার এই ফ্ল্যাটটি কিনতে আগ্রহী বা আমি আমার ইচ্ছা প্রকাশ করছি। সো এইভাবে কি হয়, দুটো পার্টির মধ্যে একটি এগ্রিমেন্ট হয়। আর যখন এই এগ্রিমেন্টটা কি হয়, আইনের দৃষ্টিতে যেটি প্রয়োগযোগ্য সেটি তখন চুক্তি হয়, কন্ট্রাক্ট হয়। আচ্ছা, এখন তাহলে ধরেন এখন আমি যদি ইলিগাল পারপাস আপনার সাথে কোনো এগ্রিমেন্ট করি, তাহলে সেটি কন্ট্রাক্ট হবে না। তাহলে বোঝা যাচ্ছে আমাদের কি পারপাসটা হতে হবে বৈধ। এখানে কোনো অবৈধ অন্যায় উদ্দেশ্যে আমি কোনো এগ্রিমেন্ট করলে সেই এগ্রিমেন্টে কি হবে না, আমার আইনের দৃষ্টিতে চুক্তি হবে না। লাইক আমি যদি আপনাকে বলি যে মিস্টার এক্স এর মাথা ফাটাই দিই, মানে তুমি যদি মিস্টার এক্স এর মাথা ফাটাই দাও, আমি তোমাকে 50 লাখ টাকা দিব। তো এটা কি আমার আইনের, ইজ ইট এন এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট? it should আমার be আইনের something value exchange. ভ্যালু এক্সচেঞ্জ না, সবসময় আমি যদি মাথা ফাটাই দিতে বলি, এটাও তো No, কনসিডারেশন। no, sir, it's Consider- illegal. এই মানে Illegal. হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় যে আমার উদ্দেশ্যটা কি হতে হবে, Legal. বৈধ বৈধ হতে হবে। সবসময় যে মানি কনসিডারেশন হবে বিষয়টি তা নয়, মানি ছাড়াও অন্য কিছু হতে পারে। ঠিক আছে, দ্যাট মিনস আমাকে উদ্দেশ্যটা বৈধ হতে হবে। যদি উদ্দেশ্যটা বৈধ হয় দেন আমার এগ্রিমেন্ট হয়েছে, ভালো কথা। তো আমি আপনার সাথে 50 লাখ টাকা দিয়েছি, তার মধ্যে হয়তো বাইনা দিয়ে দিয়েছি 20 লাখ টাকা, হ্যাঁ, বাকি রাখছি 30 লাখ টাকা, যে তোর মাথা ফাটাইয়া দেন আমি তোকে বাকি 30 লাখ টাকা দেবো। তারপরে সেই দেখা গেল মাথা ফাটাই আসলো, এখন সে তাকে টাকা দিচ্ছে না, হ্যাঁ, সে তাকে টাকা দিচ্ছে না, গড়িমসি করতেছে। ক্যান ইউ গো টু দ্য কোর্ট? অ্যান্সার উইল বি নো, বিকজ তাদের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে, ভালো কথা, কিন্তু দ্যাট এগ্রিমেন্ট ইজ নট এ কন্ট্রাক্ট অ্যাজ পার আওয়ার কন্ট্রাক্ট ল, বিকজ ওখানে বলে দিচ্ছে, আমরা দেখবো এগুলা সব, যে সেই পারপাসটা কি হতে হবে, লফুল হতে হবে। যদি পারপাস আমার আনলফুল হয়, দেন ইট উইল নট বি এ কন্ট্রাক্ট, ইট ইজ মেয়ার এন এগ্রিমেন্ট। আচ্ছা, এখন আপনাদেরকে জাস্ট একটু করি, এটা একটু ভিন্ন রকম বিষয়, যে আমাদের আইনটি আসলে 1972 এর আইন। ঠিক আছে, কিপিং সরি 1872, দ্যাট মিনস বহু বছর, মানে কত বছর, 150, হ্যাঁ 150 তো হয়ে গেছে, মোর দেন 150 ইয়ার্স, তাই না? 153 বছরের আইন। তো 153 বছরের আইনে আমাদেরকে চুক্তিটা কিভাবে ডিফাইন করেছে, বাট আমরা আমাদের প্র্যাকটিক্যাল পারপাসে দেখি যে আপনার চুক্তির সবসময় যে কন্ট্রাক্ট শব্দটা ব্যবহার করতে হবে, নট নেসেসারি। এদের নামগুলাই বিভিন্ন রকমের হয়ে থাকে। ঠিক আছে, যেমন আমরা কখনো ফাইন্যান্সিয়াল কোঅপারেশন এগ্রিমেন্ট বলি, যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো বিদেশি রাষ্ট্রের সাথে কি হয়, আমাদের সরকারের এগ্রিমেন্ট হয়,
যে তারা আমাকে, যেমন আপনাদেরকে বলি আইএমএফ টাকা দেয় না বাংলাদেশকে, টাকা দিচ্ছে, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা, তারা টাকা দেয়, এগুলোকে ফাইন্যান্সিয়াল আমরা এগ্রিমেন্ট বলি। ঠিক আছে, তারা আমাদেরকে ফাইন্যান্স করে। তারপর লোন এগ্রিমেন্ট, এরা আমাদেরকে লোন দেয়। দেখেন এরা কিন্তু কেউ কন্ট্রাক্ট শব্দটা কি ব্যবহার করছে? ফাইন্যান্সিং এগ্রিমেন্ট, গ্রান্ট এগ্রিমেন্ট, প্রজেক্ট এগ্রিমেন্ট, ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, হোস্ট কান্ট্রি এগ্রিমেন্ট। এখন একটা জিনিস শুধু মাথায় রাখবেন, যে চুক্তির নাম, সেটা এগ্রিমেন্ট ব্যবহার করুক বা কন্ট্রাক্ট ব্যবহার করুক, সেটাতে খুব বেশি কিছু যায় আসে না। আসলে আমাদের দেখতে হয় যে সেই চুক্তিটা পার্টিসদের উপরে কোনো ধরনের রাইটস অ্যান্ড ডিউটিস আরোপ করছে কিনা। যখনই আমি দেখব যে কোনো একটি এগ্রিমেন্টের মাধ্যমে দুই পক্ষ বা মানে মোর দেন টু পার্টিস, তাদের মধ্যে কি হচ্ছে, এক ধরনের কিছু রাইটস ক্রিয়েট করতেছে, অপরদিকে কিছু অব্লিগেশন ইম্পোজ করতেছে, যখন এই ধরনের সিচুয়েশন হয় তখনই আসলে সেগুলোকে আমরা এগ্রিমেন্ট বলি। এবং এখানে এগ্রিমেন্ট এবং কন্ট্রাক্টের মধ্যে কোনো পার্থক্য আপনি খুঁজে পাবেন না। তো যার ফলে আমি মানে সবসময় যে জিনিসটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে, আসলে কন্ট্রাক্টের মাধ্যমে কি হয়, দুই পক্ষের মধ্যে কিছু দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ করা হয়, এবং সেই দায়িত্ব কর্তব্য কেউ যদি পালন না করে, দেন অপর পক্ষের কি আছে, সেটা ইমপ্লিমেন্ট করার অধিকার আছে। যেমন মনে করেন আপনার উপর একটা রাইটস ক্রিয়েট করা হলো, এখন যদি অপর পার্টি সেই রাইটসটাকে ভায়োলেট করে, দেন ইউ ক্যান গো টু দ্য কোর্ট টু এনফোর্স ইট। অথবা আপনার উপর একটা ডিউটিস আছে, ডিউটি ইম্পোজ করা হলো কোনো একটা এগ্রিমেন্ট করে, এখন আপনি কি করলেন, সেই ইয়া অনুযায়ী, এগ্রিমেন্ট অনুযায়ী তাকে দায়িত্ব পালন করলেন না, দেন ইউ ক্যান গো টু দ্য কোর্ট। যেমন আমরা অনেক সময় এরকম বহু মানে বিদেশের সাথে স্বাক্ষরিত এগ্রিমেন্টের মধ্যে আমরা যে দুই পক্ষের মধ্যে কি হয়, কিছু অব্লিগেশন তৈরি করা হয়, তারপর যদি কোনো একটা পার্টি সেই অব্লিগেশন গুলা আপনার কমপ্লাই না করে, দেন আদার পার্টি ক্যান গো টু দ্য কোর্ট। সো এই জন্য আমাদের দেখতে হবে যে আসলে দুই পক্ষের মধ্যে কোনো ধরনের অব্লিগেশন ক্রিয়েট করতেছে কিনা। যখনই আমি দেখব যে দুই পক্ষের মধ্যে কোনো একটা এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টের মাধ্যমে তাদের মধ্যে একটা ভ্যালিড অব্লিগেশন বা রাইটস ক্রিয়েট করতেছে, দেন উই ক্যান কল ইট এগ্রিমেন্ট অর কন্ট্রাক্ট। বাট এখন বিশ্বব্যাপী আমরা দেখতেছি বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আসলে কন্ট্রাক্ট শব্দের ব্যবহারটা অনেক কম। এখন এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি শব্দটা ইউজ করে এগ্রিমেন্ট। কিন্তু দেখেন আমার চুক্তি আইনে আবার কিন্তু এটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে, মানে এগ্রিমেন্টটাকে বলতেছে চুক্তির একটা পূর্বের ধাপ। যে একটা কন্ট্রাক্ট হতে গেলে প্রথমে কি, দুই পক্ষের মধ্যে কিছু বিষয় সম্মত হতে হবে, মানে এগ্রিমেন্টে আসতে হবে, দেন সেটার মধ্যে যদি কনসিডারেশন থাকে, সেটা যদি লফুল হয়, দেন ইট উইল বি এ কন্ট্রাক্ট। কিন্তু আমরা দেখি আমাদের বাস্তব অভিজ্ঞতায় যে আসলে এইভাবে ডিফাইন করা হয় না, সেখানে শুধুমাত্র রাখে কি, যে দুই পক্ষের মধ্যে যখনই রাইটস এন্ড অব্লিগেশন গুলো ক্রিয়েট হয়, তখনই সেটি কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, এবং তার নাম এরকম বিভিন্ন নামে আমরা রাখতে পারি। স্যার এখন MOU and MOA এর মধ্যে পার্থক্যটা কি আচ্ছা, স্যার? এমওইউ, MOU আচ্ছা এমওইউ এর ভিতরে কথা হচ্ছে যে এখানে নন, এটাকে আমরা বলি যে নন লিগাল ডকুমেন্ট, ঠিক আছে, ইট ইজ নট লিগালি বাইন্ডিং। মানে এমওইউটা এটা ক্যান্সেল হইতে পারে। এটা হচ্ছে কি, ক্যান্সেল ঠিক না, এটাকে আপনি ক্যান্সেল, তো আপনি এগ্রিমেন্টও ক্যান্সেল করতে পারেন, পারেন না? এগ্রিমেন্ট কি ক্যান্সেল করা যায় না? এই যে আপনারা জানেন যে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে অনেক ইনভেস্টর এগ্রিমেন্ট হয়েছে না, তো আমরা এগুলা বাতিল করে দিচ্ছি না, বিলিয়ন বিলিয়ন ডলারের এগ্রিমেন্ট কি বাতিল করা হচ্ছে, ঠিক আছে? হুম। তো এগ্রিমেন্টও বাতিল করা যায়, সমস্যা নাই। আর এমওইউ এর মানে সূক্ষ্ম পার্থক্যটা হচ্ছে, ওই দেখেন যে এগ্রিমেন্টের যদি কেউ আপনার কোনো দায় দায়িত্ব অবহেলা করে, প্রতিপালন যদি না করে বা ফেল করে, দেন কি করে, অন্য পার্টি আদালতে গিয়ে মামলা করতে পারে, বা আদালতে গিয়ে তার বিরুদ্ধে কম্পেনসেশন ক্লেম করতে পারে। বাট এমওইউ এর ক্ষেত্রে বলা হচ্ছে ইট ইজ নট লিগালি
এনফোর্সেবল। এটা আসলে দুই পক্ষের মধ্যে একটা আমরা বলে থাকি এক ধরনের জেন্টলম্যান এগ্রিমেন্ট, যে কিছু হুম, হুম, হুম। প্রতিশ্রুতি প্রদান করে হুম। যে আমি তোমাকে এটা করে দিব, আমি তোমাকে ওইটা করে দেব, বিনিময়ে তুমি আমাকে এটা দিবা ওইটা দিবা। কিন্তু ওখানে কোনো সুনির্দিষ্ট ভাবে অব্লিগেশন ক্রিয়েট করা হয় না যে আমি তোমাকে ঠিক আছে বিল্ডিং করে দিব আগামী 6 মাসের মধ্যে, যদি আমি না করতে পারি দেন আমি তোমাকে কি করব, কম্পেনসেশন প্রদান করবো, কম্পেনসেশন দিব। কিন্তু এমওইউতে এই ধরনের কোনো বিধান থাকে না। এই ধরনের এখানে কিছু হাই আইডিয়ালস এর কথা বলা থাকে, কিছু মানে জাস্ট প্রতিজ্ঞা যে আমি এগুলো করব, তোমাকে এটা করে দেবো ওইটা করে দেবো, কিন্তু সুনির্দিষ্ট ভাবে এটা যে প্রতিপালন না করলে কি হবে সেইগুলি থাকে না। এটা হচ্ছে এমওইউ এর মধ্যে আর এগ্রিমেন্টের মধ্যে পার্থক্য। আর একটা আপনি শব্দ বললেন এমওএ, এটাকে বলে থাকি আমরা মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট। ঠিক আছে, তাই তো জিজ্ঞাসা করছিলেন নাকি? জি স্যার, জি স্যার, জি জি। আচ্ছা, মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট আসলে হচ্ছে কি, এখানেও সেই 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 একই কথা, যে এখানে জুরিসডিকশন টু জুরিসডিকশন ভেরি করে। ঠিক আছে, আমরা আমাদের অভিজ্ঞতায় দেখি, ধরেন কমনওয়েলথ ভুক্ত কান্ট্রি গুলাতে যখন কোনো এগ্রিমেন্ট করে তারা আসলে শব্দগুলো রাখে এমওইউ, মানে যেগুলো নন বাইন্ডিং। ঠিক আছে, তো আবার দেখলাম আমেরিকান জুরিসডিকশনের, অর্থাৎ আমেরিকার সাথে যখন আমরা কোনো এগ্রিমেন্ট করি, সরি এগ্রিমেন্ট না তো এমওইউ করি, তখন আবার কিছু কিছু তারা নাম দেয় এমওইউ, আবার কিছু কিছু নাম দেয় এমওএ। তো এটার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। এমওইউ তে যেমন একদম ক্লিয়ার কাট বলে দেওয়া থাকে, দিস ইজ আ নন লিগাল বাইন্ডিং, নো পার্টি ক্যান গো টু এনি কাইন্ড অফ লিগাল জুরিসডিকশন। আরবিট্রেশনে যেতে পারবে নাকি? হ্যাঁ, তারা যেতে পারবে না। বাট এমওএতে কিন্তু এগুলা বলা থাকে না। ঠিক আছে, ওখানেও এরকম ল্যাঙ্গুয়েজে বলা থাকে না দিস ইজ নন লিগাল বাইন্ডিং। সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু বিধান থাকে যেখানে আমরা আছে না যে ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে এইটা দিয়ে আমার পক্ষদের মধ্যে কি করতেছে, অব্লিগেশন মানে ইম্পোজ করতেছে। আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আসলে অব্লিগেশন ক্রিয়েট করতেছে না, বাট সেখানে তারা কিছু করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করতেছে। তো যেটুকুন আপনার করেন, ওই যে বললাম যে কোনো বিধানের আওতায় হয়তো কোনো ধরনের অব্লিগেশন ক্রিয়েট করা হচ্ছে, ওইটা আসলে ভায়োলেট করলে দেন আদার পার্টি ক্যান ক্লেম ড্যামেজেস, বা ওই এগ্রিমেন্টে যা বলা থাকে সেই অনুযায়ী সে পদক্ষেপ নিতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে কিছু থাকে আপনার বাইন্ডিং, আবার কিছু নন বাইন্ডিং ও দেখা যায়। তবে আমি অনেকগুলো ডকুমেন্টস দেখলাম, বিশেষ করে আমেরিকার সাথে যখন কোনো ধরনের এমওইউ স্বাক্ষর করতে যায়, তারা আসলে শব্দটা লেখে এমওএ, মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট। বাট আদার জুরিসডিকশনে আসলে মানে আপনার এমওইউ শব্দটা ইউজ করে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। গেট মাই পয়েন্ট? হুম, আর কোনো কিছু জিজ্ঞাসা আছে? হুম, ঠিক আছে স্যার, এটা পেলাম, বুঝতে পারলাম স্যার এটা। এরকম দেখবেন আরো অনেক নাম আছে যে এখানে আমি দিয়ে রাখছি, টেকনিক্যাল কোঅপারেশন, এক্সচেঞ্জ নোটস, রেকর্ড অফ ডিসকাশন। আপনি যদি জাপানের সাথে বসেন দেখবেন তারা এগুলাকে খুব গুরুত্ব দেয়। ঠিক আছে, যে এগ্রিমেন্ট সাইন করতেছেন ভালো কথা, এগ্রিমেন্ট সাইনের আগে যে তাদের সাথে যখন আমরা একসাথে বসি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, মানে এগ্রিমেন্টের টার্মস এন্ড কন্ডিশনস গুলা নিয়ে, তো সেইখানে আমাদের দুই পক্ষের মধ্যে যে সমস্ত কি বলে বিষয় নিয়ে আলোচনা হয় বা সিদ্ধান্ত হয়, সেগুলোকে ওরা আপনার অ্যাটাচড করে নেয়, অ্যাটাচমেন্ট হিসাবে এগ্রিমেন্টের সাথে দিয়ে দেয়। তো এটার একটা কারণ হচ্ছে যে এগ্রিমেন্টের কোনো বিধান নিয়ে যদি কখনো কোনো ধরনের বিরোধ দেখা দেয়, দেন they can take recourse from this record of discussion or record of discussions। ঠিক আছে, বা এসওডি বলে অনেক সময়, তাদেরকে সামারি অফ ডিসকাশনও বলে, যে হ্যাঁ এই বিধানটা তো আসলে এই উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল, তো এক্সপ্লানেশনের জন্য তখন সেটাকে তারা ধার করে। আমি জাস্ট মানে এটা কেন দেখালাম আপনাদের, এটা যদি আপনাদের সিলেবাসে নাই, বাট এটা দেখালাম এই জন্যে যে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে যায় দেখ বেশি কন্ট্রাক্ট শব্দটা ব্যবহার করে।
তো শুধুমাত্র এগ্রিমেন্ট শব্দ ব্যবহারের কারণে আমরা এটা বলতে পারি না দিস ইজ নট এ কন্ট্রাক্ট। ডেফিনেটলি ইটস এ কন্ট্রাক্ট। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার আরেকটা জি। কোশ্চেন ছিল স্যার, ওই যে অনেক সময় সরকারি প্রতিষ্ঠানগুলিতে দেখেছি যে ওনারা যে এগ্রিমেন্টটা করে ওইটা স্ট্যাম্পে যেই রিকোয়ারমেন্ট থাকে 400 টাকার স্ট্যাম্প, ওইটাতে করে না, এমনিতে সাদা কাগজেই প্রাইভেট কোম্পানির সাথে সরকারের বিভিন্ন সংস্থাগুলি এগ্রিমেন্ট করে। তো হুম। ওইটা কিভাবে এনফোর্সেবল হয় বা ওটা রেজিস্ট্রিও হয় না, কিন্তু বাইন্ডিং ঠিকই তৈরি করে, এটা স্যার আচ্ছা, বুঝতে পারিনি। এটা হচ্ছে কি, ধরেন আগে এগ্রিমেন্টটা হয়ে যায়, আমি আমাদের দেখা মতো সব তো আর আমরা দেখতে পারি না, বাট আমরা দেখে যেটা প্রশ্ন করেছিলেন সেটার বিষয়টা হচ্ছে কি যে আমরা দেখি এগ্রিমেন্ট আগে হয়, কিন্তু এগ্রিমেন্ট হওয়ার পরে কিন্তু বিধান হচ্ছে যখন এগ্রিমেন্টটা হবে এরপরে যে আরজেএসসি থেকে ওইটা আপনার রেজিস্ট্রেশন করতে হয়। ঠিক আছে? আরজেএসসি থেকে সেটাকে রেজিস্ট্রেশন হয়। আরজেএসসি থেকে গেলে এটা মাথায় রাখতে হবে, সেগুলো অবশ্যই স্ট্যাম্প পেপার হতে হবে। এবং স্ট্যাম্প পেপার মানে কি, আমাদের যে সাব রেজিস্ট্রি অফিস আছে সেখান থেকে কি করতে হয়, এগুলোকে রেজিস্ট্রেশন করে নিতে হয়। কারণ কি, যখন ভবিষ্যতে এগুলো নিয়ে প্রশ্ন দেখা দেবে, একটা জিনিস মাথায় রাখবেন, আসলে আইন এক আইনের মধ্যে সবকিছু বলা থাকে না, বিভিন্ন আইনের মধ্যে বলা থাকে। মনে করেন আপনার সাথে আমার একটা এগ্রিমেন্ট হইলো, এখন আপনি দুজনে মিলে একটা সাদা কাগজে এগ্রিমেন্ট করলাম, ঠিক আছে? কিন্তু আমাদের কথা হচ্ছে এই এগ্রিমেন্ট গুলো আমার চুক্তি আইনে বলে দিচ্ছে, সরি চুক্তি আইন, যে আপনার রেজিস্ট্রেশন আইন, আমার যে রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে 1908 সাল, সেখানে বলে দিচ্ছে এই চুক্তিগুলো আপনার রেজিস্ট্রেশন হতে হবে। ঠিক আছে? আর এই জি বাইন্ডিং স্যার। এগ্রিমেন্ট গুলো আবার বলে দেওয়া আছে আরজেএসসি থেকে কি করা লাগবে, আরজেএসসি থেকেও রেজিস্ট্রেশন নিতে হবে। হুম। সেগুলো স্যার বিভিন্ন আমি যদি আরেকটু স্পেসিফিক বলি, যে এই যে পিডিবির সাথে যে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট আছে বিভিন্ন কোম্পানি, হ্যাঁ হ্যাঁ এগুলি হ্যাঁ। স্যার আমি অনেকগুলি দেখেছি, ওগুলি সাদা কাগজে সব এগ্রিমেন্ট, এটা আমি না বুঝলাম না না। না না না, তাহলে আপনি মনে একটু টু সাম এক্সটেন্ট আপনার ইয়ে আছে। এটা আমি আপনার বলি কেন বলছি, বিকজ আপনার যেটা বলেন না পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, তারপর জি স্যার। ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট, এগুলো কিন্তু বেশ ভলিউম, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, অনেক ভলিউম নাস। তো তার আগে দেখবেন একটা ছোট্ট করে একটা ডকুমেন্টস থাকে, 3 পৃষ্ঠার বা 2 পৃষ্ঠার, নাম দেওয়া থাকে ডিড অফ এগ্রিমেন্ট, ঠিক আছে? বা কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট শব্দটা লেখা থাকে। তারা কিন্তু ওইটাকে আবার ইয়া করে স্ট্যাম্প পেপারে নেয়, স্ট্যাম্প পেপারে করে ওইটাকে ইয়া থেকে রেজিস্ট্রেশন করে, কি বলে যে সাব রেজিস্ট্রি অফিসে প্লাস আরজেএসসি থেকে। এবং আপনারা মানে আজব হয়ে যাবে যে এই যে আপনি যে কথাগুলি বললেন না, যে এই যে পাওয়ার প্ল্যান্টের যে এগ্রিমেন্ট গুলা, এই এগ্রিমেন্টের পিছনে কিন্তু রেজিস্ট্রেশন কস্ট কিন্তু হিউজ। কখনো কখনো 500 কোটি টাকা হয়, কখনো কখনো হাজার কোটি টাকা হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? কারণ নিয়ম হচ্ছে সবগুলো ডকুমেন্টস আপনার রেজিস্ট্রেশন করাতে হয়। তো আমরা আমাদের, আমি ব্যক্তিগতভাবেই বলছি, আমি আমি একেবারে জেনে, আমি নিজেও কিছু ইয়া কাজ করেছি। তো সেখানে দেখছি 1,000 কোটি টাকাও ইয়া করা হয়েছে, 3,000 কোটি টাকাও আছে এরকম, কারণ যেখানে হিউজ কাজ থাকে। ঠিক আছে? সো আপনার এখন মানে স্যার থ্যাংক কি ইউ বলে, স্যার ভেরি মাচ। স্ট্যাম্প স্ট্যাম্প এবং ওই যে আরজেএসসি থেকে রেজিস্ট্রেশন করবে। স্যার আমরা বিভিন্ন কোম্পানির মধ্যে বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস রিলেটেড যে চুক্তিগুলি হয় এগুলি বলে 300 টাকার স্ট্যাম্পে করে থাকি, হ্যাঁ এগুলিও হ্যাঁ। কি ওই কোর্টে যেতে গেলে রেজিস্ট্রেশন করতে হবে? এখন এগুলা আমি বললাম তো যে আপনি স্ট্যাম্প পেপারে করাও মানে আপনি কিন্তু আইনের আওতায় চলে আসলেন, ঠিক আছে? আইনের আওতায় চলে আসলেন, যে স্ট্যাম্পে ওই যে স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী, এবং সাব রেজিস্ট্রি অফিসে আপনারা ইয়ে করে ফেলেন, রেজিস্ট্রেশন হলো, তাই তো? তাই না? এখন আরজেএসসি টা আই এম নট শিওর, বাট আরজেএসসি তেও যদি আপনার ইয়া করতে হয় তাহলে করতে হবে, যদি কোম্পানি হয়ে থাকে আপনার। আপনি যদি দুটো কোম্পানির আওতায়, মানে কোম্পানি আইনের আওতায় যদি আপনি রেজিস্টার্ড হয়ে থাকেন, তাহলে আপনাকে ইয়া করতে হবে। স্যার আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে। বলেন।
স্যার এটা হলো কি, কোন কোন ক্ষেত্রে শোনা যায় যে এই ধরনের চুক্তি করতে হবে 200 টাকার স্ট্যাম্পে, 300 টাকার স্ট্যাম্পে, এইটা করতে হবে 1000 টাকার স্ট্যাম্পে, 2000 টাকার স্ট্যাম্পে। এই ধরনের কোনো ক্লাসিফিকেশন আছে যে এই জাতীয় চুক্তি এই 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 স্ট্যাম্পে করতে হবে, বা এই স্ট্যাম্পে চুক্তি করলেও সেটা যদি কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দুইটা পক্ষ যদি তারা যদি এটা ইয়া না করে, কি বলে, ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিয়ে যদি ওইটাকে ম্যাজিস্ট্রেট দ্বারা ইয়া মানে অথরাইজ না করে, তাহলে এটা কি ভ্যালিড চুক্তি হবে, নাকি এটা যে কোনো সময় এটা বাতিল করলেও আইনের দ্বারা কোনো কিছু করার কোনো সুযোগ নাই? ভেরি গুড, খুবই মানে রেলিভেন্ট কোয়েশ্চেন। এই জন্যই আপনাদের কোর্সে কিন্তু একটা স্ট্যাম্প অ্যাক্টের দেখছেন না, স্ট্যাম্প অ্যাক্ট রাখা হয়েছে, ঠিক আছে? জি স্যার। আপনাদের সিলেবাসে দেখবেন স্ট্যাম্প অ্যাক্ট আছে। তো আমরা জি। যখন স্ট্যাম্প অ্যাক্ট করবো তখন এই ইন ডিটেইলস এগুলো দেখবো যে প্রত্যেকটা ডকুমেন্টস, কোন ডকুমেন্টস কত টাকা, সেটা স্ট্যাম্প অ্যাক্টেই বলে দেয়া আছে। কোনটা 200 টাকা, কোনটা 100 টাকা, কোনটা 300 টাকা, কোনটা 500 টাকা, একদম ইন ডিটেইলস বলে দেয়া আছে। ঠিক আছে, যে না স্যার, ক্লাসিফিকেশন না সেটা সেটা ঠিক আছে, কিন্তু আমি যে কয় টাকার স্ট্যাম্পেই করলাম, না হয় স্ট্যাম্পের ওই আইন অনুযায়ী করলাম, কিন্তু এরপরে এরকম কোন আইন কি আছে যে সে হচ্ছে ওই ওই ধরনের এগ্রিমেন্ট করার পরে আবার ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে দুইজনে এটা ইয়া করতে হবে, মানে মানে এটা হয় কি, আমি এরকম আপনাকে বলি, কোনো আইন আছে? এটা হয় কি যে যদি আপনার মধ্যে বিরোধ দেখা দেয়, প্রথমত আইনে বলে দিচ্ছে প্রপার ভ্যালুয়েশন। এখন যদি প্রপার ভ্যালুয়েশন না হয়, আপনি যে প্রশ্নটা করেছেন, থ্যাংক ইউ। যদি আমার প্রপার ভ্যালুয়েশন না হয়, মনে করেন আমার আইনে বলে দিচ্ছে যে ডকুমেন্টটা আমাকে 300 টাকা স্ট্যাম্পে করতে হবে, ঠিক আছে, এখন আমি ভুল ক্রমে হয়তো 200 টাকা বা 250 টাকার স্ট্যাম্পে করে তাহলে কি হলো, ভ্যালুয়েশনটা আমার প্রপার হলো না। তো সেই ক্ষেত্রে তার কিউরেটিভ মেজার হিসাবে তখন এগুলো করতে হবে, ঠিক আছে? তো জি। তাহলে কি যে ইমপ্রপার ভ্যালুয়েশনের কারণে আমার ডকুমেন্টসটাকে একেবারে বাতিল করে দিচ্ছে না, বাট পার্টিসকে কি দিচ্ছে, এক ধরনের সুযোগ দিচ্ছে যে এটাকে রেকটিফাই করে নেওয়া। ওইটাই তখন ম্যাজিস্ট্রেটের সামনে যা করতে হয়, ঠিক আছে? এবং ম্যাজিস্ট্রেট তখন ওটাকে যথাযথ স্ট্যাম্পে ইয়ে করে, প্রপার ভ্যালুয়েশনটা করে, ঠিক আছে? জি জি স্যার। এটা আমরা ওই যে যখন স্ট্যাম্প অ্যাক্ট দেখবো তখন আমরা ইন ডিটেলস আলোচনা করব। জি স্যার, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই মেমোর আর্টিকেল আর হলো এমইউ নিয়ে যে স্যার কথা বলছিলেন স্যার, স্যার মেমোরেন্ডাম অফ আর্টিকেল বা এতে এমইউ তে যদি ওয়ার্ডিং এ কোনো থাকে আর কি, ইন জেনারেল ওয়ার্ডিং না থেকে যদি বাধ্যবাধকতা ক্রিয়েট করে এই ধরনের ওয়ার্ডিং থাকে, টাইম লিমিটেশনস থাকে, বা একটা কন্ট্রাক্ট হওয়ার জন্য যে যে এলিমেন্টস গুলো এখানে থাকা দরকার বাধ্যবাধকতা থাকে আর কি, সেই ক্ষেত্রে তো এটা লফুল হয় না স্যার? আমি কিন্তু সেটাই বলছি যে আমি কিন্তু সেটাই আপনাদেরকে বলছি। আমি প্রথমে আমি যে সংজ্ঞাটা নিয়ে আলোচনা করছি আমাদের কন্ট্রাক্টরের যে সংজ্ঞাটা নিয়ে আলোচনা করছি, দেখেন এখানে সংজ্ঞা, সেখানে বলেছে এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। কিন্তু এখনকার বাস্তবতায় এটা আমি আবারও বলছি যে এই চুক্তি আইনটা আমাদের কত 153 বছর আগের আইন। পৃথিবী বহু চেঞ্জ হয়ে গেছে। সেই মানে 18 শতকের পৃথিবী এখন নাই, এখন পরিবর্তন হয়ে একটা ভিন্ন, আমরা কি একটা ইনফরমেশন টেকনোলজি যুগে বসবাস করতেছি, মানে এআই এর যুগে বসবাস করতেছি আমরা। কিন্তু আমাদের আইনটি আসলে সেভাবে আপডেট করা হয়নি। সেই জন্য দেখেন, আমি কিন্তু প্রথমে আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন স্লাইডটা, যে কন্ট্রাক্ট ক্রিয়েটস রাইটস এন্ড অব্লিগেশন বিটুইন এন্ড অ্যামং পার্টিস। তা আমার যদি কন্ট্রাক্টের ওই যে যেটা বলেন এমও এর ওয়ার্ডিং দিয়ে, ইভেন এমও ইউ এর কোনো ওয়ার্ডিং দিয়ে যদি আপনি কোনো ধরনের অব্লিগেশন ক্রিয়েট করেন, দ্যাট পার্টিকুলার প্রভিশন আপনার জন্য আসলে কন্ট্রাক্টের যে মর্যাদা সেই মর্যাদা, এবং যদি সেই পার্টিকুলার প্রভিশন ভায়োলেট করে, দেন ইউ ক্যান গো টু দ্য কোর্ট। যেমন আপনাদেরকে খুব স্পেসিফিক্যালি উদাহরণ দিই, আমি মানে এগুলো আমরা দেখি যে এমওইউ এর মধ্যে একটা বিধান থাকে, নন ডিসক্লোজার ক্লজ। নাম শুনছেন এটা? জি জি স্যার। নন ডিসক্লোজার ক্লজ মানে কি, ধরেন আমার আর আপনার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই জন্য আমরা দুজনে মিলে একটা এমওইউ করি এবং আমরা সেখানে অনেক কিছুই কথাবার্তা বলবো, আদান প্রদান করব, ঠিক আছে, তথ্য আদান প্রদান করব। তো আমরা বলে দিচ্ছি যে এই এগ্রিমেন্টটা নন বাইন্ডিং, কিন্তু সেইখানে করি কি, অনেক আমরা দেখি একটা ক্লজ রাখে নন ডিসক্লোজার ক্লজ,
এবং সেখানে বলেই দেয়া থাকে যে যদিও এই এগ্রিমেন্টটি নন বাইন্ডিং এবং যদি মানে সরি এই এমওইউটি নন বাইন্ডিং এবং এই নন বাইন্ডিং এগ্রিমেন্টটি যদিও ল্যাপস হয়ে যায়, ধরেন 4 বছরের জন্য করছে, এখন 4 বছর ল্যাপস হয়ে গেল, কিন্তু তখনও বলা হচ্ছে বাট দিস নন ডিসক্লোজার ক্লজ উইল বি ইফেক্টেড। দ্যাট মিনস আপনি যদি 5 বছর বা 6 বছর পরে যে এই আমার আপনার মধ্যে যে গোপন কথাবার্তা হয়েছিল, হ্যাঁ, তথ্য আদান প্রদান হয়েছিল, আমি যদি আপনার সম্মতি না নিয়ে থার্ড পার্টির কাছে মানে ডিসক্লোজ করে দেই, দেন ইউ ক্যান গো টু দা কোর্ট আন্ডার দ্যাট পার্টিকুলার প্রভিশনস। স্যার বুঝতে পারছেন সেটা? স্যার হ্যাঁ, স্যার তাহলে আমার দেখেন আমি তো একটা স্যার জিনিস, একটা জিনিস এমওইউ নন বাইন্ডিং, কিন্তু সেই এমওইউ এর ভিতরে আবার আমি কি একটা বাইন্ডিং বিধান দিয়ে রাখছি। হ্যাঁ, জি প্লিজ লেখেন। স্যার, তাহলে মানে আমরা তো সরাসরি বলতে পারি না যে এমইউ বা এমওএ এটা মানে এগ্রিমেন্ট না। আমরা তো স্যার এরকম করে বলতে পারি যে সাবজেক্ট ম্যাটার যদি মিট আপ করে একটা কন্ট্রাক্টের যে ভ্যালিড এলিমেন্টস গুলা সবগুলা যদি ওই এমইউ এর মধ্যে থাকে, দেন আমরা তো স্যার এটাকে মানে কন্ট্রাক্টে রূপান্তরিত করতে পারি বা বলতে পারি, এগ্রিমেন্টও বলতে পারি স্যার। ডেফিনেটলি জি স্যার, আমরা ওকে বলতে স্যার। পারি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, জেনারেলি, আবারও বলছি, জেনারেলি এমওইউ নন বাইন্ডিং জেনারেল, কিন্তু যদি সেই এমওইউ এর চরিত্র যদি একটু ডিফারেন্ট হয়, সেটা দিয়ে যদি কোনো অব্লিগেশন ক্রিয়েট করে, দেন that MOU to some extent will be treated as a binding agreement. Clear? জি স্যার, কিন্তু থ্যাংক ইউ। কিন্তু আপনি জেনারেলি এমওইউ কে এগ্রিমেন্ট বলতে পারেন না, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, ওই যে সেখানে স্যার সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ, ম্যাটার আর কি, সাবজেক্ট ম্যাটার যদি এক্স্যাক্টলি সাবজেক্ট ম্যাটার, হ্যাঁ, জি স্যার। ডেফিনেটলি টার্মস এন্ড কন্ডিশনস দেখেই আপনি তার চরিত্রটাকে নির্ণয় করবেন। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, ওই জি। আমরা যে কন্ট্রাক্ট বা এমইউ করি অনেক ক্ষেত্রে দেখা যায় বলতে শোনা যায় যে নোটারি পাবলিক করতে হবে, এটা আসলে কি? ওই যে যেটা বললাম আপনাকে, যে একটু আগে বললাম না যে স্ট্যাম্প পেপারে, হ্যাঁ, স্ট্যাম্পের মধ্যে ওগুলা করতে হয়, ঠিক আছে, 300 না টাকা নন তাতে স্যার জুডিশিয়াল স্ট্যাম্প। তাতে তাতে আইনি তারপর সুবিধা কি, বা মানে এটা করার কারণ কি, নাকি না না ও আচ্ছা, করলেও হয়? আইনি সুবিধাটা হচ্ছে নোটারি পাবলিক করা মানে কি, এটাকে আপনি ভ্যালিড ভ্যালিড মানে কি, এটাকে আপনি কি বলেন, দুই পক্ষ মিলে স্বীকৃতি দিলেন যে হ্যাঁ এটা আমরা সঠিকভাবে এগ্রিমেন্ট করলাম, ঠিক আছে। এখন স্ট্যাম্প অ্যাক্টের ভায়োলেশন হলে তখন আপনি স্ট্যাম্প অ্যাক্টের আওতায় ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল। আবার যদি নোটারি পাবলিকের আওতায় যদি আপনি ভায়োলেট করেন, তখন আপনি নোটারি পাবলিকের যে ওথস অ্যাক্ট আছে সম্ভবত, সেই অ্যাক্টের ভায়োলেশন হয়ে যাবে। অর্থাৎ আপনি কি করলেন, নিজেকে আইনের আওতায় নিয়ে আসলেন। এখন ধরেন কোনো এক পক্ষ যদি এই এগ্রিমেন্টটি প্রপারলি স্ট্যাম্প পেপার করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে, সো আমাদের দুই পক্ষের মধ্যে কি মানে একেবারে ভ্যালিড একটা এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এখন কেউ এটিকে অস্বীকার করতে পারবে না। কিন্তু আমাদের দেশে আমরা বহু এগ্রিমেন্ট করে রাখি যেগুলি আসলে কি আমরা ওই যে নোটারাইজ করি না, অথবা আমরা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করি না, এই নানা কেচারার কারণে, ঠিক আছে। কিন্তু আমার আইনে বলে দিচ্ছে এগুলো করে দিলে কি আমার আখেরে আমার আপনার মানে প্রোটেকশনের জন্যই করা হয়ে থাকে। আজকে যদি আপনার ডকুমেন্টটা লিগালি ইয়া থাকে, কি বলে রেজিস্টার্ড থাকে, দেন ইজিলি ইউ ক্যান প্রডিউস ইট টু দ্য কোর্ট and you can claim your compensation or you can claim your demands. বাট যদি রেজিস্ট্রেশন না থাকে, তখন তো আদালত বলবে যে ভাই তোমার ডকুমেন্ট আছে, আইনে তো বলছে রেজিস্ট্রেশন করে, তুমি রেজিস্ট্রেশন করো না, প্রথমত তুমি ধরা। সো আপনাকে আমাদের ফর আওয়ার ওন ইন্টারেস্ট এই জিনিসগুলো কি করতে আসলে রেজিস্ট্রেশন করা উচিত। তাহলে কি স্যার এই রেজিস্ট্রেশন আর নোট পাবলিক একে অপরের পরিপূরক নাকি? অনেক ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে না, সব জায়গায় এই যে বললাম যে আমরা একটু ওগুলো যখন আলোচনা করবো, পরিপূরক তো অবশ্যই না, মানে কোনোটা নোটারি পাবলিক করতে হয়, আবার কিছু কিছু আছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়। থ্যাংক ইউ স্যার। স্যার এই ক্ষেত্রে যে আমরা যখন এটা কোনো অফিসে কেনাকাটা করি, যে একটা মানে সাপ্লায়ারের সাথে যে কন্ট্রাক্টটা করি, সেটা কি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, এরকম কি আছে কি স্যার?
এটা একটু রেজিস্ট্রেশন একটা আবার চেক করে দেখতে হবে, ঠিক আছে? জি থ্যাংক ইউ স্যার। একটু চেক করে দেখা লাগে। তো নর্মালি এগুলা স্যার রেজিস্ট্রেশন একটা ছাত্র রেজিস্ট্রেশন একটা করা হয় প্রশ্ন না, এখানে বুঝছেন? স্যার। আপনি যেটা বললেন না কেনাকাটার, এগুলো নর্মালি রেজিস্ট্রেশন করা হয় না, ইভেন এগুলো নোটারাইজও করা হয় না। এগুলো জাস্ট আপনার সাথে জেন্টেলম্যান এগ্রিমেন্ট হয়, বা ওই যে আমি টেন্ডার দিই, তারপর আপনার সাথে কাজ হয়, এবং সেভাবে আপনি আমাকে সাপ্লাই দেন। কিন্তু স্ট্যাম্প পেপারে করা হয়, এটুকু নিশ্চিত করে বলতেছি। জি স্যার, স্ট্যাম্পে করেছে, সেটাকে হ্যাঁ, স্ট্যাম্পে করেছি, এটা ঠিক আছে এগুলো আমরা স্যার, এটা স্ট্যাম্পে করা করি, লাগে কি? এগুলো আমরা স্ট্যাম্পে করি। মানে স্ট্যাম্পে করাও কিন্তু এক প্রকারের আমার মানে আমরা আইনের আওতায় চলে আসলাম, ঠিক আছে? ওকে, হ্যাঁ, আবার কে যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন? আচ্ছা, যদি আর প্রশ্ন না থাকে তাহলে আমি আরেকটু আগাই। তাহলে আমরা এগ্রিমেন্টটা দেখলাম। এখন আমরা দেখি এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। এলিমেন্টস অফ কন্ট্রাক্টের মধ্যে আছে কি? অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। এই যে আমরা যদি সংজ্ঞা বা অন্য বিষয় থেকে নিই, তাহলে কন্ট্রাক্ট হতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তার মধ্যে কি অফার এন্ড অ্যাকসেপ্টেন্স থাকা লাগে, ঠিক আছে? অর্থাৎ এক পক্ষ অফার দিবে আর এক পক্ষ সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে। তারপরে কি 2 নাম্বার, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ, যে এটার মধ্যে কি দুই পক্ষের মধ্যে একটা লিগ্যাল স্যার রিলেশন। যেখানে যদি কোনো আর্টিস্ট করার কথা, সেক্ষেত্রে কি স্যার যদি কেউ হ্যালো, মানে কেটে গেছেন, কেউ যেন কিছু একটা বলতে চাচ্ছিলেন, কেটে গেছেন। আচ্ছা, 2 নাম্বারে কি তাহলে দেখলাম ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ। এখন এই এগ্রিমেন্টটা হতে গেলে আমার কি করতে হবে? দুই পক্ষের মধ্যে এক ধরনের আইনগত সম্পর্ক তৈরি করতে হবে। এখন যদি আইনগত সম্পর্ক তৈরি না হয়, তাহলে আসলে সেটি এগ্রিমেন্ট হবে না। যেমন ওই যে আমরা এমওইউ এর ক্ষেত্রে দেখি যে ওখানে যদি বলে দিস এমওইউ উইল নট ক্রিয়েট এন লিগ্যাল অব্লিগেশন বিটুইন দ্য পার্টিস, সো এটা এগ্রিমেন্ট না। তাহলে আমাদের দুই পক্ষের মধ্যে এক ধরনের ইন্টেনশন থাকতে হবে যে আমরা একটা লিগ্যাল রিলেশনশিপ ক্রিয়েট করছি। 3 নাম্বার লফুল কনসিডারেশন। সেখানে কনসিডারেশন যে থাকবে সেটি অনেক সময় মানি হতে পারে, অথবা মানি ছাড়া অন্য কিছু হতে পারে, বাট হোয়াট এভার ইট মে বি, সেই কনসিডারেশনটা অবশ্যই লফুল হতে হবে। এখন যদি আবার আনলফুল কিছু হয়, দেন সেটিকে আমরা আইনের দৃষ্টিতে চুক্তি বলতে পারবো না। তারপরে ক্যাপাসিটি অফ পার্টিস, এখানে বলতেছে যার পার্টিদের কি হতে হবে? ক্যাপাবল হতে হবে। তো আমরা এগুলো দেখবো, আরো আলোচনা করব। তো ক্যাপাসিটির ক্ষেত্রে বলা হচ্ছে যেমন পার্টিসদেরকে 18 বছর হতে হবে। তারপর সে যদি উন্মাদ হয়, পাগল হয়, বা মদ্যপ অবস্থায় থাকে, দেন সে এগ্রিমেন্ট করতে পারবে না। তারপরে যে ফ্রি কনসেন্ট, যে আমি যে এগ্রিমেন্টের ক্ষেত্রে আমার যে কনসেন্টটা দিব, সেই কনসেন্টটি অবশ্যই ফ্রি হতে হবে। এখন আমার কনসেন্ট যদি কোনো কারণে ফ্রি না হয়ে থাকে, অর্থাৎ আমি যদি কোনো ভয়ভীতির কারণে, ঠিক আছে, বা প্রতারণার কারণে আমি যদি কনসেন্ট দিয়ে থাকি, তাহলে আমার আইনের দৃষ্টিতে বলা হচ্ছে দিস ইজ নট কনসেন্ট এট অল। অনেক সময় দেখা গেছে আপনি আমাকে পিস্তল ঠেকায় বলেন যে তুই এটাতে সিগনেচার করো, তা আমি যদি সিগনেচার দেই, তো সেটাকে বলা হচ্ছে যেহেতু আমার ফ্রি, মানে আমাকে জোর জবরদস্তি করে আমার কাছ থেকে সিগনেচার আদায় করা হয়েছে, সো এখানে আমার স্বাধীন সম্পত্তি ছিল না। স্যার এই চুক্তি স্যার যখন মামলা হয়তো স্যার কতদিন, অনেকদিন পরে স্যার, এখন সেটা তখন তো ভয়ভীতি দেখাচ্ছে, এটা সে প্রমাণ করবে কি হবে? প্রমাণ করবে কিভাবে? সেটা হচ্ছে আমাদের কোর্টে গেলে উকিল সাহেবরা দেন না কত কিছু তৈরি করে ডকুমেন্টস, মানে ওগুলো ডিপেন্ড করবে আপনার এভিডেন্সের উপরে। আপনাকে যে মানে ওইটাও আমরা দেখবো যে আমাদের আইনে কিছু রিলেশনশিপের কথা বলা হয়েছে, ফাইডুশিয়ারি রিলেশনশিপ। আমরা একটু পরে ওগুলা, মানে আমরা একটু পরে আবার দেখবো এগুলো, যে তো আবার তো স্যার বিপরীত হতে পারে, মানে কেউ হয়তো মানে চুক্তিটা স্বাক্ষর করলো, কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে তার জন্য হ্যাঁ, অসুবিধা হচ্ছে, তখন সে বলবে যে আমার কাছ থেকে জোর করে এটা করানো হয়েছে। আমি বুঝতে, মানে এটা তো ভেরি সিম্পল হিসাব, যার ফলে কি আমি যদি বলি যে আমার
মানে সম্মতি জোর করে আদায় করা হয়েছে, তাহলে আমাকে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আবার আমার সম্মতিতে জোর করে আদায় করা মানে হয়নি, সেটাও কি কোর্টে প্রমাণ সাপেক্ষ। এই জন্য কি করতে হয়, স্যার আপনার সেক্ষেত্রে উইটনেস থাকে এগ্রিমেন্টে। এক্স্যাক্টলি মানে আপনার উইটনেস, ডকুমেন্ট সব মিলিয়ে আর কি। সো এরকম বহু এগ্রিমেন্ট আছে যেগুলো নিয়ে কি এই ধরনের আপনার ডিবেট তৈরি হয়, তো সেখানে ফ্রি কনসেন্ট ছিল কি না। এরপরে আছে লায়াবিলিটি অফ দ্য অবজেক্ট, সরি লিগালিটি অফ দ্য অবজেক্ট। সেখানে বলছে এগ্রিমেন্ট মাস্ট বি লিগাল, মানে এটা কোনো ইলিগাল হওয়া যাবে না, অথবা অনৈতিক কোনো কাজের উদ্দেশ্যে হওয়া যাবে না, অথবা কোনো পাবলিক পলিসির এগেনস্টে হওয়া যাবে না। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে আমি এগ্রিমেন্ট করতেছি, সেই উদ্দেশ্যে এটা যেন হয় লিগাল। এখন আমি আপনার সাথে এগ্রিমেন্ট করলাম যে মানব পাচার, মানে কি, তুমি আমাকে 15 লাখ টাকা দাও, আমি তোমাকে ইতালি পৌঁছায় দেবো, এবং সে পৌঁছানোর রাস্তা কি ইললিগাল মাইগ্রেশন, মানে সমুদ্র পথে, নদী পথে, জঙ্গল দিয়ে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি এটি অবজেক্টটা কি অবৈধ। সো আমাকে বৈধ হতে হবে। বা স্মাগলিং এর যদি কোনো ক্ষতি করে কেউ, কারণ এটি আমার আইনে বলে দিচ্ছে স্মাগলিং ইজ অ্যান অফেন্স। তারপরে সার্টেনিটি, যে এগ্রিমেন্টটা কি হতে হবে, যে সুনির্দিষ্ট হতে হবে, কোনো মানে অস্পষ্ট বা অনির্দিষ্ট কোনো বিষয়ের ইয়াতে আপনার করা যাবে না। দেন আছে পসিবিলিটি অফ পারফরমেন্স, যে আমি যে এগ্রিমেন্ট করতেছি সেই এগ্রিমেন্টটা যেন আসলে বাস্তবসম্মত হয়। অবাস্তব কোনো উদ্দেশ্যকে সামনে নিয়ে আমি এগ্রিমেন্ট করলে সেই এগ্রিমেন্টটা আসলে এগ্রিমেন্ট হবে না। যেমন আমি যদি বলি যে তোমাকে আকাশে একটা ক্যাসেল তৈরি করে দেব, ঠিক আছে, বা তাজমহলের মতো একটা মহল তৈরি করে দেব, ঠিক আছে, আমি আমার প্রেয়সীকে কনভিন্স করার জন্য বললাম যে আমি তোমার জন্য কি আকাশে একটি রাজপ্রাসাদ তৈরি করে দেব। তো আকাশে কি রাজপ্রাসাদ তৈরি করা সম্ভব? সম্ভব নয়। তো আমার এই দিকটাও কি দেখতে হবে। একইভাবে পসিবিলিটি অফ পারফরমেন্স, যে আমার পারফরমেন্স গুলা আমি পারফরমেন্স করতে পারবো কিনা সেটাও দেখতে হবে। তারপরে আসছে ভয়েড এগ্রিমেন্ট। এগুলো আমরা দেখবো যে এগ্রিমেন্ট, এটা আসলে এলিমেন্টস এর মধ্যে পড়ে না, এটা স্কিপ করলাম, ঠিক আছে। তাহলে আমরা এগ্রিমেন্টের কি পাইলাম, এলিমেন্টস গুলা পেলাম, ঠিক আছে। একটা মানে ভ্যালিড এগ্রিমেন্ট হতে গেলে তার যে সকল আম, কি বলে ফিচার থাকা লাগবে, বা যে সকল শর্ত প্রতিপালন করতে হবে, সেগুলি আমরা দেখলাম। এরপরে যেটা আসলো ফরমেশন অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট হতে গেলে এগুলো সবই আপনাদের মানে দেখবেন মডিউলে আছে, সেই আলোকে যেহেতু এটা সাজানো হয়েছে। তো ফরমেশন অফ কন্ট্রাক্ট, সেখানে হচ্ছে কন্ট্রাক্ট আর মেড বাই অফার বাই ওয়ান পার্টি এন্ড অ্যাকসেপ্টেন্স বাই আদার পার্টি। ভেরি সিম্পল হিসাব। তো সেখানে কি থাকা থাকবে, তাহলে প্রপোজাল। প্রপোজাল বলতেছে যেখানে ল্যাঙ্গুয়েজ গুলো একটু পেঁচানো, যে when one person signifies to another his willingness to do or abstain from doing anything with a view to obtaining, এই যে প্রপোজাল, যেটা প্রস্তাব, প্রস্তাবটা কাকে বলতেছে, with a view to obtaining the assent of that other to such act or abstinence, he is said to make a proposal. অর্থাৎ আমি প্রস্তাবটা দিতেছি কি কোনো কিছু করা বা না করা, এবং এই যে প্রস্তাবটা দিচ্ছি আমি, তার ভিত্তিতে অন্য কারোর কি অন্য কারো অন্য 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 কারোর জন্য আমি কি সম্মতি আদায় করতে পারি এই কাজ করা বা না করার, ঠিক আছে। যেমন আমাদের ইসলাম ধর্মে বলা হয় ম্যারেজ ইজ এ সিভিল কন্ট্রাক্ট। এখানে কি দিচ্ছে, আমি প্রস্তাব দিচ্ছি। কেন প্রস্তাব দিচ্ছি, অপর পার্টি যেন আমার প্রস্তাবে হয় রাজি অথবা রাজি হবে না। সে যদি রাজি হয় তাহলে কি হয়েছে, দুজনের মধ্যে কন্ট্রাক্ট হয়ে যাবে। যদি রাজি না হয় তাহলে তো হলো না।
তাহলে আমার প্রপোজালটা দিতে হবে কি অপর পার্টির সম্মতি আদায়ের উদ্দেশ্যে আসলে। তারপরে বলা হচ্ছে, তাহলে দেখেন ফরমেশন একটা চুক্তি কিভাবে হয়। তাহলে প্রথমে দিতে হবে একটা অফার, অফারকে আমরা প্রপোজালও বলতেছি। তারপরে কি, যে প্রমিস এন্ড অ্যাকসেপ্টেন্স, when the person to whom the proposal is made signifies his assent thereto, the proposal is said to be accepted. তাহলে আমি যার কাছে প্রস্তাব দিলাম, যখন সে এটিকে অ্যাকসেপ্ট করে নিল, তখন বলে নাই, বলে মানে তখন বলা হচ্ছে কি the offer is accepted। আর যখনই বলতেছে when a proposal is accepted it becomes a promise। আমি আপনাকে প্রস্তাব দিলাম, আপনি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যান, দেন বলতেছে দুজনের মধ্যে কি হয়ে গেল, তাহলে একটা প্রমিস বা কমিটমেন্ট হয়ে গেল। আচ্ছা, আর এই যে প্রমিসটা আমরা প্রথম মানে শিটে দেখেছিলাম, প্রমিস অর সেট অফ প্রমিসেস কি, সেটাই আসলে হচ্ছে কি এগ্রিমেন্ট। এই প্রমিসটা মানে আমরা একটা বিষয় কি হলাম, দুজন মিলে সম্মত হলাম, এবং এই সম্মতটা পরে যদি ওই যে অন্যান্য রিকোয়ারমেন্টস যেগুলো আছে সেগুলো যখন কমপ্লাই করবে, দেন ইট উইল বি আ ভ্যালিড কন্ট্রাক্ট। আচ্ছা, এরপরে আসি কি অফার। এখানে একটু ইয়ে করা হয়েছে, অফারটা আবার বিভিন্ন ভাবে হতে পারে। এখানে বলা আছে অফার মে বি এক্সপ্রেস অর ইমপ্লাইড। এক্সপ্রেস বলতেছে an offer may be made either in two ways, by words spoken or written or by conduct. When an offer is made by stating so in words or in writing, it is called an এক্সপ্রেস অফার। ঠিক আছে, যখন আমি উচ্চ স্বরে বা লিখিত ভাবে কোনো কিছু বলছি সেটাকে আমি বলছি এক্সপ্রেস অফার। আর যদি বলা যায় when an offer is implied from the conduct of a person, it is called an implied offer। ঠিক আছে, যে আমি আমার হয়তো কাগজে লিখে দিইনি, স্যার ভয়েস শোনা যাচ্ছে না। স্যার ভয়েস শোনা যাচ্ছে না। হ্যালো, 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 কিছু শুনতে পাচ্ছি না। স্যার কি লগ আউট হয়ে গেছেন? স্যার লগ আউট হয়ে গেছে, আমরা একটু ওয়েট করি। রেজা ভাই বলেন, ইমপ্লয়েড অফার কি বলতে থাকেন। আচ্ছা কোনো কারণে আমার এটা মনে হয় চলে গেছে। ঠিক আছে, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। নেটওয়ার্কের কারণে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তাহলে আমরা অফার কি পার্টিকুলার ব্যক্তি হতে পারে, কোনো পার্টিকুলার ক্লাস, অথবা পাবলিক এট লার্জ হতে পারে।
দেন অফার হতে গেলে লিগ্যাল রিলেশনশিপ, the offer must be capable of creating a legal relationship. A social party or an invitation to play cards is the legal relationship. যে আমি যদি আপনাকে বলি চলো যাই পার্টিতে ঘুরে আসি, অথবা যদি বলি চল আমরা দুজনে কি কার্ড খেলি, তাহলে সেগুলা অফার হবে না। The terms of the offer must be certain, definite, ambiguous and not vague. মানে বলতেছে যে অফারটা অবশ্যই একটা সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে হতে হবে এবং সেটি ডেফিনিট মানে নির্দিষ্ট হতে হবে, এবং সেটা কি কোনো ধরনের অস্পষ্টতা থাকতে পারবে না। অর্থাৎ আমি যে অফারটা দিচ্ছি সেটা কোনো একটি সুনির্দিষ্ট বিষয় হতে হবে এবং দ্ব্যর্থ হতে হবে, সেটা দ্ব্যর্থবোধক হতে হবে। ঠিক আছে, যে কোনো ধরনের অ্যাম্বিগুইটি সেখানে থাকা যাবে না। অনেক সময় এটা আসে যে মেয়ার স্টেটমেন্ট অফ ইন্টেনশন ইজ নট এন অফার, যে বা ইনভাইটেশন টু ট্রিট, এখানে বলা হচ্ছে ডিস্টিংশন ইজ ইউজুয়ালি মেড বিটুইন অ্যান অফার অ্যান্ড ইনভাইটেশন টু ট্রিট। যেমন প্রাইস লিস্টস অ্যান্ড ক্যাটালগস অ্যান্ড এনকোয়ারিজ ফর কনজিউমার্স আর মেয়ারলি স্টেটমেন্ট অফ ইন্টেনশন, দে আর নট রিগার্ডেড এজ অফার বাট অ্যান ইনভাইটেশন টু আদার্স টু মেক অফার। এই যে আমরা দোকানপাটে যে কেনাকাটা করতে যাই, তো এগুলাকে বলা আছে, ওনারা যে ক্যাটালগ ঝুলিয়ে রাখেন এগুলো আছে ইনভাইটেশন টু ট্রিট অর স্টেটমেন্ট অফ ইন্টেনশন। ঠিক আছে, এরপর আমি তাকে যদি বলি যে আমি শার্টটি কিনতে চাই, সে যদি আমাকে রাজি হয় then আমি সেই শার্টটি কিনতে পারবো। এটাকে বলা হচ্ছে ইনভাইটেশন টু ট্রিট। একইভাবে দেখবেন আপনারা যে দরপত্র আহ্বান করে পত্র পত্রিকার মাধ্যমে যে কাজের জন্য, তো যখন এই যে দরপত্র আহ্বান, এটাকে বলা হয় থাকে কি ইনভাইটেশন টু ট্রিট। অর্থাৎ আমার এই দরপত্র দেখে কি করে কন্ট্রাক্টর বা ঠিকাদার সে কি করতেছে, তার অফারটাকে সাবমিট করে, তারপরে স্যার শোনা যাচ্ছে না এখনো আবার। স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। আবারও মনে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছে, তাই তো? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে না এখন। মানে আবার কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম? জি, ডিসকানেক্ট হয়ে গেছে। নেটওয়ার্কে অনেক সময় ডিস্টার্ব যদি আমি ইয়ে করে দিতে পারি ল্যাপস অফ টাইম, মনে করেন আমি একটা সুনির্দিষ্ট সময়ের জন্য offer দিয়েছি। স্যার স্ক্রিন শেয়ারটা একটু দেন স্যার, স্ক্রিন ও শেয়ার আচ্ছা, দেখাচ্ছে। স্ক্রিনশট আসতেছে না? আচ্ছা, তাহলে বাই ল্যাপস অফ টাইম হতে পারে, অর্থাৎ ধরেন আমি অফারটা দিয়েছিলাম কোন একটা সুনির্দিষ্ট সময়ের মানে সময়ের উল্লেখ করে, তো সেই সময়ের মধ্যে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তার আগে কি করতে পারি, আমি অফারটাকে রিভোক করতে পারি। নাম্বার 3, অ্যাকসেপ্ট অফ রিজনেবল টাইম। যদি কোনো সময় উল্লেখ করা না হয়ে থাকে তখন বলা হচ্ছে যে একটা রিজনেবল টাইম, যুক্তিসঙ্গত সময়। তো যুক্তিসঙ্গত সময়টি আবার কি হয়, ইট ডিপেন্ডস কেস টু কেস। ঠিক আছে, মনে করেন যদি এটি কোনো পেরিশেবল গুডস হয় তাহলে নিশ্চয়ই আপনার রিজনেবল টাইমটা অনেক লম্বা হবে না। মনে করেন আমি আপনার কাছে আম বিক্রি করব, এখন আম বিক্রির প্রস্তাব আর যদি ফ্ল্যাট বিক্রির প্রস্তাবের সময় কি একরকম হবে?
আনসার উইল বি নো। কারণ আমটা কি 2 দিনের মধ্যে পচে যায়। ঠিক আছে, এখন কিনতে গেলে আপনাকে এই 2 দিনের মধ্যেই নিতে হবে, কিন্তু একটা ফ্ল্যাট 50 দিন 100 দিনও গেলে কিছু যায় আসে। তো এগুলাই কেস টু কেস ভেরি করবে, যার ফলে বলতেছে রিজনেবল টাইম যদি এক্সপায়ার করে দেন প্রস্তাবটি রিভোক করা হয়েছে গণ্য হবে। তারপরে বলা হচ্ছে বাই ফেইলিয়ার অফ কন্ডিশন প্রেসিডেন্ট। অনেক সময় প্রস্তাব দেওয়া হয়ে থাকে, সেখানে আবার কিছু কন্ডিশন প্রেসিডেন্ট উল্লেখ করা হয়ে থাকে। যদি সেই কন্ডিশন প্রেসিডেন্ট গুলা ফুলফিল করা না হয়ে থাকে, দেন ইউ ক্যান রিভোক ইউর অফার বাই ডেথ অর ইনস্যানিটি। এটা হতে পারে যে আপনি অফার দিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে অ্যাকসেপ্টেন্সের আগেই অফারই মারা গেল, অথবা সে কি হয়ে গেল, উন্মাদ বা পাগল হয়ে গেল, সেটা হতে পারে। আবার বলছে তার অফার, মনে করেন আমি আপনাকে বলছিলাম যে আমি 1 কোটি টাকায় ফ্ল্যাট বিক্রি করব, তো এটা ছিল অফার। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে না, তোমাকে 60 লাখ টাকা দেব, দেন ইট উইল বি কল্ড কাউন্টার অফার। আর যখন কাউন্টার অফার হবে, তখন বলছে প্রিভিয়াস যে আমি অফারটা দিয়েছিলাম, দ্যাট অফার উইল স্যার, স্যার আবার মিউট হয়ে গেছে।
কোনো কিছু শোনা যাচ্ছে না। স্যার নাই শোনা যাবে বলছি। কেউ তো কিছু না শুনছি। ভাই আমিও শুনছি না বেশ কিছুক্ষণ যাবত। এই চাটা খাইয়ে আসেন এই ফাঁকে। কেউ কিছু বলছে না, শুনবেন কোত্থেকে? স্যার কি নামাজে কি ব্রেক? রেখে গেছেন নাকি? চাটা স্যার কি নামাজে এখন রেখে অনেক গেছেন? ভাইয়ের কথা শুনতেছি। গল্প করি। স্যার লগ আউট হয়ে মনে হয় নেটওয়ার্কের প্রবলেমের কারণে। সরি, যে আবার কেন যেন নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, এখন মোবাইল নেটওয়ার্ক দিয়ে চালাচ্ছি দেখি। ঠিক আছে, ইটস অল শোনা রাইট স্যার। যাচ্ছে এখন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। তাহলে দেখেন, এগুলোর উপরে কিন্তু আপনাদের যদি কোনো প্রবলেম আসে, প্লিজ আপনি লিস্ট এই পয়েন্ট গুলো মনে থাকলে আপনারা কিন্তু ইজিলি সেগুলো অ্যান্সার করতে পারেন। যে এক্সপায়ারি অফ রিজনেবল টাইম, কন্ডিশন প্রেসিডেন্ট যদি বলে দেওয়া থাকে যে হ্যাঁ আমার এই অ্যাকসেপ্টেন্স মানে অফারটাকে অ্যাকসেপ্ট করতে গেলে তাকে কিছু শর্ত প্রতিপালন করতে হবে, এবং সেই শর্তগুলো যদি প্রতিপালন করা না হয় থাকে ধরে নেওয়া হবে দ্যাট অফার ইজ রিভোকড। স্যার এই প্রশ্নটা যদি এভাবে আসে, আমরা কি এই পয়েন্ট গুলো এভাবে দিলেই আমাদের মার্কস দেওয়া হবে নাকি এগুলো ডিসকাস করতে হবে প্রতিটা পয়েন্ট? মানে আপনাকে একটু ডিসকাস তো অবশ্যই করা লাগবে, একটু তো এক্সপ্লেন করতেই হবে। আপনি তো ডাইরেক্ট এই তিনটা শব্দ লিখে দিলে নাম্বার দিবেন না, আপনাকে তো এক্সপ্লেন করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। তা আমরা দেখলাম এখন অফার, যে একটা অফার কিভাবে দেওয়া হয় এবং সেই অফারটা কিভাবে মানে রিজেক্ট করা, রিভোক করা যায়। ঠিক আছে, তো এখন আমরা দেখবো অ্যাকসেপ্টেন্স, যে সেখানে বলেছেন অফার ক্যান বি অ্যাকসেপ্টেড অনলি বাই দ্য পারসন ফ্রম হোম দ্য অফার ইজ ইন্টেন্ডেড। যার কাছে অফার দেওয়া হয়েছে কেবল তিনি কি করবেন, সেটি অ্যাকসেপ্ট করবেন। An offer made to a particular person can only be accepted by him. Or an offer made to a class of persons can be accepted by any member of that class. An offer made to world at large can be accepted by anyone. ওই যে আমরা অফারের মধ্যে যেরকম দেখছিলাম, অর্থাৎ যদি আমি আপনাকে অফার দেই, আপনার ভাই বা বোন সেটি অ্যাকসেপ্ট করলে হবে না, আপনাকে অ্যাকসেপ্ট করা লাগবে। আবার যদি আমি গ্রুপ অফ পিপলকে দিয়ে থাকি, তখন সেই গ্রুপ অফ পিপলের গ্রুপ অফ পিপল এনিওয়ান ক্যান অ্যাকসেপ্ট ইট। অথবা আমার অফারটি যদি উন্মুক্ত হয়ে থাকে, তাহলে যে কেউ সেই অফারটি অ্যাকসেপ্ট করতে পারে। এখন অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে কিছু আপনার নিয়ম নীতি আছে, সেগুলো এখন আলোচনা করি। যেমন কি, দ্য অ্যাকসেপ্টেন্স অফ অ্যান অফার টু বি লিগালি ইফেক্টিভ মাস্ট রিসিভ দ্য ফলোইং রিকোয়ারমেন্টস। যে অফারটা কি হতে হবে, সরি অ্যাকসেপ্টেন্স, ইট মাস্ট বি অ্যান অ্যাবসলিউট এন্ড আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ মানে যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল সেটির ভিত্তিতে কি আমার অ্যাকসেপ্টেন্স অবশ্যই আনকন্ডিশনাল হতে হবে। যদি কন্ডিশনাল হয়, দেন ইট উইল বি ট্রিটেড নট অ্যাকসেপ্টেড। ঠিক আছে, যেমন আমি বলছিলাম 80 লাখ টাকা, এখন আপনি যদি বলেন 50 লাখ টাকা, দেন সেটি আসলে অ্যাকসেপ্টেন্স হবে না, এটি হয়ে যাবে কি কাউন্টার ক্লেম। এখন আপনার এই 50 লাখ টাকা বলার পরে আমি যদি এগ্রি করি, অনলি দেন ইট উইল বি অ্যান অফার। স্যার এটা কি তখন কাউন্টার অফার হবে? এক্স্যাক্টলি, ইট ইজ কল কাউন্টার অফার। জি স্যার, থ্যাংক ইউ। তারপর আছে কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স, যে an acceptance with a variation is no acceptance, it is simply a counter proposal, যেটা বলা কন্ডিশনাল। ঠিক আছে, আমি তোমার এটা গ্রহণ করব, বাট আমার হলো এই শর্ত, তাহলে এটাকে বলতেছি আমরা কাউন্টার অফার। ওই আগেরটাও একই জিনিস। Contract subject to conditions, some items contracts are dependent upon the happening of particular event. অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট আমরা যেটাকে বলে থাকি। ঠিক আছে, যে অ্যাকসেপ্টেন্সটাকে কিছু ঘটনা ঘটা বা না ঘটার উপরে যদি ডিপেন্ড করে, তো এটাকে বলতেছে অ্যাকসেপ্টেন্স সাবজেক্ট টু কন্ডিশন, যে আমি আপনার অফারটা অ্যাকসেপ্ট করতেছি, বাট সেখানে কিছু কি আছে, কিছু কন্ডিশন আছে।
Okay. Clarification. তারপরে বলতেছে clarification, যে seeking clarification of offer neither amounts to the acceptance nor to the making counter offer. যে অনেক সময় clarification আমরা চাই যে ঠিক আছে আপনার অফারটাকে আমি ঠিক প্রপারলি বুঝতেছি না, সেখানে কিছু ক্লাস মানে আর কিছু ক্লারিফিকেশন প্রয়োজন। তো এটাকে বলতেছে ইট ইজ নট কাউন্টার অফার নর ইট ইজ এ কাউন্টার অফার। ঠিক আছে। The acceptance must be expressed in some usual or reasonable manner. যে acceptance-টা কি হতে হবে, কোনো ইউজুয়াল যেগুলো সাধারণত আমরা মানে ব্যবহার করে থাকি আপনার ব্যবসায়িক ক্ষেত্রে, সেই সমস্ত মানে আমরা বলবো পদ্ধতিতে বা পন্থায় আমার acceptance-টাকে শো করতে হবে। The offering may express his acceptance by word or mouth, telephone, telephonic conversation, telegram, post, or by usual method including email, fax, SMS, etc. এখন এগুলো ডিপেন্ড করে যে আমি আসলে কিভাবে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সাথে ইমেইলে আমার এগ্রিমেন্ট হচ্ছে, এখন ধরেন বেশিরভাগ এগ্রিমেন্ট হয়ে যায় কি ইমেইলের মাধ্যমে, ঠিক আছে। অনেক সময় ফ্যাক্সের মাধ্যমে, এখন ফ্যাক্স প্রচলিত ছিল, এখন ফ্যাক্সের প্রচলনটা অনেক হারে কমে গেছে, ঠিক আছে। কিন্তু অর্থাৎ মোডটা কি যেভাবে আমাকে ডিফাইন করে দিচ্ছে সেভাবেই হয়। আচ্ছা, এরপরে আসতেছে মেন্টাল অ্যাকসেপ্টেন্স অর আনকমিউনিকেটেড অ্যাসেন্টস ডাজ নট রেজাল্ট ইন এ কন্ট্রাক্ট। এখানে বলা আছে যে নো কন্ট্রাক্ট ইজ ফর্ম ইফ দ্য অফারি রিমেইন সাইলেন্ট এন্ড ডাজন্ট নাথিং টু শো দ্যাট হি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য অফার। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য অফার অর শোন বাই কন্ডাক্ট। বলা আছে যে আমি আপনাকে অফার দিছি, আমি চুপচাপ ছিলাম, ঠিক আছে, আমি আর কোনো কিছুই শো করি নাই, তাহলে বলা হচ্ছে এটা আসলে অ্যাকসেপ্টেন্স হবে না। অ্যাকসেপ্টেন্স হতে গেলে আমাকে কি করতে হবে, কিছু অ্যাক্টিভিটিস করে দেখাতে হবে যে হ্যাঁ আমি আপনার অফারটিকে অ্যাকসেপ্ট করেছি। তারপর বলছে মোড অফ অ্যাকসেপ্টেন্স, এখানে বলে দিচ্ছে যদি অফারি অর্থাৎ যিনি প্রস্তাব দিয়েছিলেন প্রপোজাল, তিনি যদি বলে দেন যে পার্টিকুলার কোনো মোডের মাধ্যমে তার অফারটিকে অ্যাকসেপ্ট করতে হবে, দেন অনলি you can accept this offer through that mode. তারপরে যেমন বলতেছে if the offerer says acceptance to be sent by telegram, তাহলে কি টেলিগ্রামের মাধ্যমে তাকে জানাতে হবে যে হ্যাঁ আমি আপনার অফারটিকে অ্যাকসেপ্ট করেছি। টাইম অফ অ্যাকসেপ্টেন্স, এখানে বলে যে যদি কোনো মানে সময়সীমা উল্লেখ করে থাকে সেই সময়ের মধ্যে কি করতে হবে, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কি বলে অতিক্রান্ত হয়ে যায় দেন আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন। মানে এখানে দিচ্ছে এইগুলা যে প্রবলেমেটিক, যখন এই বিষয়গুলি জানা থাকলে আপনি প্রবলেমগুলো সলভ করতে পারবেন ইজিলি। আর এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে when acceptance is complete, the communication of an acceptance is complete as against the proposer when it is put in course of transmission to him so as to be out of the power of the acceptor and against the acceptor when it comes to the knowledge of the proposer. সেকশন 4 এ বলছে অর্থাৎ কখন একটা অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয়। এটাকে যদি আমি বাংলায় বলি সহজ ভাষায়, সেটা হচ্ছে মনে করেন আপনি একটা প্রস্তাব দিয়েছেন, তারপরে কি আমি অ্যাকসেপ্ট করব। এখন বলতেছে এই অ্যাকসেপ্টেন্সটা মনে করেন আমি যদি পত্রের মাধ্যমে আপনাকে জানাই, তাহলে কি যখন আমি পোস্টে আমার চিঠিটা ড্রপ করলাম তখনই ধরে নেওয়া হবে আপনার প্রস্তাবটি আমি অ্যাকসেপ্ট করে ফেলেছি, ঠিক আছে। এখন এই চিঠি আপনার কাছে 15 দিন 20 দিন পরে যেতে পারে, ইস্যু না। ইস্যুটা হচ্ছে কি যেদিন আমি ড্রপ করেছি অফারের এগেইনস্টে, অফারার তখন আর এটাকে রিভোক করতে পারবেন। আর অ্যাকসেপ্টরের ক্ষেত্রে বলা আছে যখন এটি তার নলেজে আসবে, when it comes to knowledge of the proposer, যখন প্রপোজার জেনে যাবে যে আমার সে গ্রহণ করেছে, তখন আর অ্যাকসেপ্টর কি করতে পারবে না, সেটিকে আর রিভোক করার সুযোগ পাবে না, বিকজ অলরেডি দ্য অফারার হ্যাজ known the facts of the case, ঠিক আছে।
এগুলা নিয়ে অনেক সময় মামলা হয়, ঠিক আছে? যে মনে করেন আপনার কাছে পণ্য কিনলাম, এখন অ্যাকসেপ্টেন্স মানে যে অফার দিলেন আমি অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট জানানোর সময় আগে একটা সময় ছিল যে বাই পোস্ট এগুলো হতো, যে আমি পোস্ট করছি কিন্তু আপনার কাছে চিঠি যায়, দেখা গেল 15 দিন পরে গেছে, তখন এগুলা কি অ্যাকসেপ্ট হবে কি হবে না। তো যার ফলে আমাদের যেহেতু পুরনো আইন, সেখানে লিঙ্গুইস্ট ভাবে ধরে রাখছে যে যখন আমি ইউজুয়াল কোর্সে দাখিল করব ঠিক তখনই ধরে নেওয়া হবে যে আমি প্রস্তাবটি অ্যাকসেপ্ট করেছি। কিন্তু এখন কি বেশিরভাগ সময় আমাদের চুক্তিগুলো কি আমরা হয় ফিজিক্যালি করতেছি, অথবা আমরা কি করছি ইমেইলের মাধ্যমে, এখন তো ইমেইলে হয় বেশিরভাগই চুক্তি, ঠিক আছে? ইমেইলে যোগাযোগের মাধ্যমে আমরা করে নিচ্ছি। আচ্ছা, তারপরে বলছে অফার দেয়ার ক্যান নট বি অ্যাকসেপ্টেন্স বিফোর দ্য অফার ইজ গিভেন, দ্য অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড while the offer is in force। যে আমার যতক্ষণ পর্যন্ত প্রস্তাবটা মানে আপনার বৈধ থাকবে সেই সময়ের মধ্যে কি করতে হবে, আমার এই অ্যাকসেপ্টেন্সটি করতে হবে। তাহলে এটা গেল অ্যাকসেপ্টেন্স সংক্রান্ত কিছু নীতি, যে আমার অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করতে হবে। যেমন মেয়ার সাইলেন্স ইজ নট এন অ্যাকসেপ্টেন্স, আবার সামটাইমস কি সাইলেন্স উইল বি ট্রিটেড অ্যাজ এন অ্যাকসেপ্টেন্স। অনেক সময় বলি না নীরবতাই কি সম্মতির লক্ষণ, আছে না এরকম? তো এটাও কি ডিপেন্ড করবে যে আপনি আসলে নীরব কেমন ছিলেন। হ্যাঁ, যে যদি আমি আমার নীরব ছিলাম, বাট আমি যদি মাথা নাড়িয়ে আপনাকে বোঝাই যে ঠিক আছে আমি আপনার প্রস্তাবটি গ্রহণ করেছি, সো মানে ধরে নেওয়া হবে এই প্রস্তাবটি অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, তারপরে লিগ্যাল রিলেশন, এটা বলতেছে ওই যে আমরা আগে যেটা আলোচনা করেছিলাম যে প্রস্তাব দেওয়ার সময় দুই পক্ষের মধ্যে কি থাকা লাগবে, এক ধরনের লিগ্যাল রিলেশনশিপ তৈরি না হয় তাহলে আসলে কি আমাদের এইটি এগ্রিমেন্ট হবে না। এরপরে কনসিডারেশন, যে কনসিডারেশন কি সাম রাইটস এন্ড ইন্টারেস্ট ইজ ক্রিয়েটেড পার্টি এন্ড সাম ফরবিয়ারেন্স অর রেসপন্সিবিলিটি ইজ আন্ডারটেকেন বাই আদার পার্টি। অর্থাৎ দুই পার্টির মধ্যে কি কিছু অব্লিগেশন মানে রাইটস এন্ড অব্লিগেশন আসলে হচ্ছে কনসিডারেশন। সেকশন 2D সেখানে বলছে when at the desire of the promisor the promisee or any other person has done or abstained from doing or does or abstains from doing or promises to do or abstain from doing something, such act or abstinence or promise is called consideration for the promise। মনে করেন অর্থাৎ আমি আপনাকে প্রস্তাব দিলাম এবং তার ভিতরে আমি কিছু করব অথবা করা থেকে বিরত থাকা, এই যে আসলে কি আচ্ছা, আমার আমার একটু সময় দেন, আপনার একটু আমার অন ডিভাইসে কানেক্ট, আমার ল্যাপটপে চার্জারে শেষ, চার্জার কেবল রেখে চলে আসছি অফিসে। ঠিক আছে, আমাকে 5 মিনিট সময় দেন, আমি অন্য ডিভাইস থেকে কানেক্ট ওকে স্যার। জি কম্পিউটার স্যার, ঠিক থেকে। আছে স্যার। ওকে, আর শো জি, করতেছে ওকে স্যার। ব্যাটারি ইজ জি, ভেরি লো। স্যার স্যার ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ডিজিটাল আইন বা যেটা আছে স্যার, এখানে যদি কোনো কন্ট্রাকচুয়াল ইয়েতে যে পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে কোনো চিঠি যদি দেরিতে হ্যাঁ, পৌঁছায়, সেটা যদি স্যার এখানে আহ উনি ওনার অ্যাকসেপ্টেন্স যেদিন তিনি রিসিভ করছেন ওখান থেকে কার্যকরিতা শুরু হবে, নাকি স্যার যেখানে যেই তারিখে পোস্ট করা হয়েছে বা রেজিস্টার্ড এডি করা হয়েছে সেই তারিখ থেকে কার্যকর হবে? জি জি, বিধানটা হচ্ছে পোস্ট করা হচ্ছে, যে তারিখে পোস্ট করা হয়েছে, কিন্তু স্যার যিনি 15 তারিখে হাজিরা হওয়ার আমি তাহলে কথা, এই ডিভাইস থেকে বেরোয় ওখানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, স্যার 15 থেকে কথার কথা যে 15 তারিখে হাজির হওয়ার কথা, সে আপনার 8 দিন আগে রেজিস্টার এডি করা হলো, কিন্তু তার কাছে চিঠি পৌঁছাইছে 18 তারিখে। সে তো ওই ডেট পার হয়ে যাওয়ার পর
তার কাছে পৌঁছায়, এতে তার করণীয় কি স্যার? সে কি এইগুলা, হ্যাঁ, এইগুলাই তো সমস্যা যুক্ত। এগুলো তখন আপনাকে প্রমাণ করে দেখাতে হবে যে আসলে আমার কাছে আসলে এটা তো মেনলি হচ্ছে অফার অ্যাকসেপ্টেন্স এর, ওইটা হচ্ছে তখন আপনাকে আদালতে এক্সপ্লেন করতে হবে। তো ঠিক আছে, আমাকে তো এতদিন আসতে বলছিল, বাট আমি চিঠিই পাইনি, আমি কেমনে যাব? ঠিক আছে, আচ্ছা 1 মিনিট, আমি তাহলে একটু 5 মিনিট সময় দেন, আমি যুক্ত ওইটাতে। হ্যাঁ। জি স্যার, জি জি, ওকে। ওকে স্যার।